নমস্কার, নিউজরুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে একবার দেখিয়ে রাখতে চাইব কলকাতায় আজ কি থাকছে। ফের অবর্তর মুখে মমতা, তেরোর গেরো ইচ্ছাকৃত, ফের মুখ পুড়ল সিবিআই এর, অন্যায় যার দায় তাঁর, তাপসের ঢাল গোপাল। নিয়োগ দুর্নীতি তদন্তে আরও একবার মুখ পুড়ল সিবিআই এর। আরও একবার বিচারপতি ক্ষুব্ধ সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, বরং তদন্তকারী অফিসার তার যে ভূমিকা, যেভাবে কাজ হচ্ছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভেঙেই দিলেন সিট এবং সিবিআই এর তদন্তকারী অফিসারকে সরিয়ে দিলেন। কেন জানবো, অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সিবিআই এর যে তদন্ত, যেভাবে তদন্ত হচ্ছে এবং অফিসার তাকে সরিয়ে দিয়েছেন, কেন, কি পড়ছে এখন তার? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজে অসন্তুষ্ট। প্রাথমিকের নিয়োগের যে দুর্নীতি মামলা চলছে তার যিনি তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর সিবিআই, তার কাজে তিনি সন্তুষ্ট নন। এর আগে এই প্রাথমিক নিয়োগেরই মামলায় এবং সেক্ষেত্রে ওএমআর শিটের মূল্যায়নকারী সংস্থার যারা দায়িত্বে সেই সংক্রান্ত বিষয়ে, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে যখন জানতে চাইছে আদালত, তখন আধিকারিক এই যিনি ছিলেন তার কাছ থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়, সিবিআইয়ের কাছ থেকে তথ্য চাওয়া হয়। সেদিনই সিবিআই যেভাবে বিষয়টাকে ছড়িয়ে রিপ্রেজেন্ট করেছিল আদালতের সামনে, বিচারপতি বলেছিলেন এই এত একটা পাসপোর্টের ক্ষেত্রে এত একটা সহজ বিষয়, এটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে সিবিআই এটাকে ব্যাখ্যা করতে, বোঝাতে বা সংস্থার লাগছে। সেদিন থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বুঝে গিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা এবং তার তদন্ত, সেই তদন্তে সম্ভবত প্রাথমিক এই নিয়োগ দুর্নীতি মামলা তদন্তকারী অফিসার সঠিক নন, সঠিক পার্সন নন। এবং আজকে একই রকমভাবে একটি মামলা শুনানিতে আসে এবং সেক্ষেত্রে আজকে এই তদন্তকারী অফিসারের তারা এজলাসে আসার কথা ছিল। সেক্ষেত্রে সিবিআই আইনজীবী বলেন তিনি অসুস্থতা, তার এই অসুস্থতার জন্য তিনি 7 দিন সময় চাইছেন, ছুটিতে থাকছেন। এই বিষয়গুলি জানার পরই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এই তদন্তকারী অফিসার, তিনি তার জীবদ্দশায় এত ইনএফিসিয়েন্ট, অযোগ্য অফিসার তিনি দেখেননি, তাই এই মুহূর্তে আদালত তাকে সরিয়ে দিচ্ছে। তোমায় বলে রাখা ভালো, এই মুহূর্তে হাইকোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার। ফৌজদারি অপরাধের রহস্য ভেদ করার জন্য সিবিআই তদন্ত করছে, অন্যদিকে আর্থিক অপরাধের বিষয়টি তদন্ত করছে ইডি। যত বড় গ্রেপ্তার, সেটা পার্থ চট্টোপাধ্যায় হন মন্ত্রী, সেটা মানিক ভট্টাচার্য হন, প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস কিন্তু এসছে ইডির হাত ধরে, যেটা আদালত বারবার বলেছে। এবং সেক্ষেত্রে সুবীরেশ ভট্টাচার্যের মতো অভিযুক্ত, তাকে গ্রেপ্তারের পরেও তাকে কেন জিজ্ঞাসাবাদ জেলে গিয়ে করছে না সিবিআইকে, এই প্রশ্ন আদালত তোলার পর সুবীরেশ ভট্টাচার্য নিয়ে বারবার সরব হয়েছে। দেখা যাচ্ছে সিবিআই তাদের অ্যাক্টিভিটি বাড়িয়েছে। অন্য আরও একটি বিষয় আজ বলা যেতে পারে জোড়া অস্বস্তি সিবিআই এর জন্য। তার কারণ নবম দশমের শিক্ষক নিয়োগ নিয়েও যে তদন্ত চলছে, সেই তদন্তেও আজ বিচারপতি তিনি খুব একটা যে সন্তোষ প্রকাশ করেছেন তা নয়। এই তদন্তের গতি নিয়ে বা যেভাবে তদন্ত হচ্ছে সে প্রসঙ্গে একটু আমি জানতে চাইবো, তার কারণ সেখানেও বিচারপতি বসু যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন। একেবারে তাই, বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএসসির একাধিক মামলার নিয়োগ সংক্রান্ত মামলা রয়েছে। সেই মামলার একটি মামলাতে আজকে সিবিআই এর রিপোর্ট পেশ করার কথা। সিবিআই সিল খামে সেখানে রিপোর্ট পেশ করছে এবং মুখবন্ধ খাম থেকে সিল সেটাকে ব্রেক করে যখন বিচারপতি রিপোর্টটা দেখছেন, অথচ এই রিপোর্টের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট সিবিআই যিনি আইনজীবী সওয়াল করছেন মিলছে না। মিসম্যাচ কেন করছে? সেখানে দেখা যাচ্ছে সিবিআই আইনজীবীর কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য আদালতে পেশ করা রিপোর্টের মধ্যে নেই। একটা প্রিমিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি, যারা গোটা দেশে যাদের সুনাম, তাদের কাজের ধরন এমন কেন হবে? এই নিয়োগ দুর্নীতি মামলা যেখানে এত মানুষ তাকিয়ে রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু, তাই তিনি অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন এবং সিবিআইকে তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই ধরনের যে তদন্তে, সেই তদন্ত যাতে না হয় সেটাও কিন্তু তাদের স্মরণ করিয়ে দিয়েছেন এবং ফার্দার আবারও সিবিআইয়ের কাছে তিনি রিপোর্ট চেয়েছেন। বৃহস্পতিবার এই রিপোর্ট পেশ হবে, পরবর্তী রিপোর্ট সিবিআইকে দিতে হবে। গোপাল দলপতি সেই যে তিহার জেল থেকে তিনি মুক্তি পেয়েছিলেন বা জামিন পেয়েছিলেন, তারপর থেকে তার তো কোনো খোঁজ মিলছিল না।
সেই গোপাল দলপতি নিজে তিনি এলেন, এসে তিনি বললেন যে তিনি দেখা করতে চান ইডি আধিকারিকদের সঙ্গে। ইডি আধিকারিকরা সময় দিলেন। আজ গোপাল দলপতি এলেন, সঙ্গে এলেন কে? সঙ্গে এলেন তাপস মণ্ডল। তাপসের ঢাল কি গোপাল? প্রশ্ন উঠছে। কিভাবে চিনলেন কুন্তলকে? কুন্তল মঞ্চে 15 কোটি টাকা দিয়েছে। কুন্তলকে কিভাবে চিনলেন? ঠিক আছে, পরে চলুন চলুন, এখন না না তাপস দানি ছিল। কত টাকা নিয়েছিলেন? নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ। তার মুখে বারবার শোনা গিয়েছে গোপাল দলপতির নাম। সেই গোপালকে অন্য হয়ে ঘুরছিল ইডি। হঠাৎই সোমবার গোপাল নিজেই ফোন করেন ইডি দপ্তরে। মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরও হন গোপাল দলপতি। আপনার নাম কেন জড়িয়েছে? জানি না, আমি গিয়ে বলবো। সেই জন্য তো আসলাম আমি। আপনি টাকা নিয়ে কোথায় কোথায় পৌঁছাতে? ভুল মিথ্যে কথা। আপনি কুন্তল ঘোষকে চেনেন? কিভাবে চিনলেন কুন্তলকে? কুন্তল মঞ্চে 15 কোটি টাকা দিয়েছে। কুন্তলকে কিভাবে চিনলেন? ঠিক আছে, পরে চলুন চলুন, এখন না না তাপস দানি ছিল। কত টাকা নিয়েছিলেন? মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। টাকা নিখোঁজ গোপাল হঠাৎ হাজির। প্রথমে ইডিকে ফোন, তারপর সশরীরে ইডি দপ্তরে। এর সবেরই পিছনে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এতেই অনেকের প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে কি তাপসের ঢাল গোপাল? তদন্তকারী সংস্থা আমাকে বলেছে, যেহেতু আপনার জেলার লোক, আপনি একটু দেখুন। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মেদিনীপুরে 28 তারিখে, ওর খোঁজ খবর নিয়ে ওকে পেয়েছি, ওকে বলেছি তুমি দেখা করো। আজকে নিয়ে এসেছি। 15 কোটি টাকা নিয়েছে। দেখুন, এই ব্যাপারটা ও প্রমাণ করবে কাকে দিয়েছে, কি করেছে। আমার ছাত্রছাত্রীদের কিছু টাকা পয়সা তো ওই কালেকশন করে দিয়েছে। এবার সেটা তো আমি আগেই জানিয়েছি, তো সেটা ওকে জিজ্ঞাসাবাদে ও কি বলবে। ওর ক্যান্ডিডেট দু একটা ছিল, সেই জন্যই পরিচয় করিয়েছিলাম, এটা বহুবার বলেছি। সূত্রের খবর, ইডির জেরায় কুন্তল ঘোষ দাবি করেছেন চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলতেন তাপস ঘনিষ্ঠ গোপাল। তার কাছ থেকেও 15 কোটি টাকা নেন গোপাল দলপতি। সেই টাকা পৌঁছে দেন তাপস মণ্ডলের কাছে। সূত্রের খবর, এদিন এই নিয়ে গোপালকে প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। গোপাল বলেন, এরকম কোনো টাকা নিইনি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন কুন্তল ঘোষ। আমি কাজ করে দিয়েছিলাম, পারিশ্রমিক হিসেবে 2.5 থেকে 3 লক্ষ টাকা পেয়েছি। এছাড়া কোনো টাকা নিইনি, কোনো টাকা তুলিনি। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে গোপাল দাবি করেন তিনি বেআইনি কিছু করেননি। গোপালের পরপরই এদিন ইডি দপ্তরে যান তাপস মণ্ডল। নিউজ 18 বাংলা। কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না, আজ মালদা থেকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নাম না করে খোঁচা শুভেন্দু অধিকারীকে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর। ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, যাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। 5টি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতিতেই ইডি গ্রেফতার করে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ক্ষেত্রেও যে শাস্তির পথেই হাঁটবে তৃণমূল, সেই ইঙ্গিত শাসক দলের নেতাদের কথাতেই ইতিমধ্যেই মিলেছে। এই পরিস্থিতিতে ফের দলের নেতা কর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। নিয়োগ দুর্নীতি নিয়ে নিয়মিত রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মালদার গাজলের প্রশাসনিক সভা থেকে নাম না করে সেই শুভেন্দুকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, আমি তো একদিকে খুশি, কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম। মাননীয় আদালতকে দুপায়ে প্রণাম করে বলবো, একবার খোঁজ নিয়ে দেখুন।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বিঁধতে বারবারই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করতে চাইছে বিরোধীরা। বিরোধীদের সেই অস্ত্র ভোতা করতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মঞ্চ থেকে সুর চড়ালেন। নিউজ 18 বাংলা। অমর্ত্য সেন মোদির বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। এর আগেও তিনি বলেছেন এবং আজ তিনি আরও একবার বললেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজের সঙ্গে একবার আমি কথা বলবো। সোমরাজ, আজ অমর্ত্য সেনের যে বক্তব্য, সে বক্তব্যের বিষয়ে প্রথমে একটু জানতে চাইবো যে জমি বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্যই কি অমর্ত্য সেনের আজকের এই বক্তব্য? দেখো, সাম্প্রতিক সময় দেখা গেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিজেপির একাধিক পলিসি নিয়ে সমালোচনা করতে, সে ডিমানিটাইজেশনই হোক বা বিজেপির তরফে বিভিন্ন সময়ে যে বিভিন্ন নীতি নিয়ে আসা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি নিয়েও সমালোচনা করতে দেখা গেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি অন্তত মানতে চান, অন্তত তেমনটাই তার মন্তব্য। তার কারণ তিনি যেটা বলছেন যে আগামী দিনে দেশকে পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি বিরোধী জোটকে এক জায়গায় করেছেন। সাম্প্রতিক সময় দেখা গেছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে বিরোধী যে আঞ্চলিক দলগুলি রয়েছে সেই আঞ্চলিক দলগুলিকে এক জায়গায় করেছেন। আর সেই জায়গার দিক থেকে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে প্রধানমন্ত্রীর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত দেখতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অন্তত তেমনটাই ইঙ্গিত। আজকে আমরা যখন তার ইন্টারভিউ নিচ্ছিলাম তখন তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন তার বক্তব্য আমরা শোনাবো। আমার সঙ্গে থাকো সোমরাজ। মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কিনা আমি জানি না, তবে তিনি তো নিশ্চয়ই বড় দেশনেত্রী। অতএব নরেন্দ্র মোদীর জায়গায় কে আসতে পারেন এই বিষয়ে যখন আলোচনা হবে, তার মধ্যে মমতা ব্যানার্জির নাম উঠবে। এর মধ্যে খুব আশ্চর্য কিছু আমি দেখি না। প্রতিনিধি সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, একটু জানতে চাইবো আজকের এই বক্তব্য অমর্ত্য সেনের কোথাও বিশ্বভারতীর সঙ্গে জমি নিয়ে যে বিতর্ক, যে টানা পড়েন, তা একটা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার মাত্রা পেল কি, বা মাত্রা পাওয়ার জন্যই কি আজকের এই বক্তব্য বলে মনে হয়? সাম্প্রতিকভাবে জমি বিতর্ক নিয়ে যে টানাপোড়েন চলছে, বিশেষত বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন, সেই ভূমিকাকেও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রশংসা করেছেন। কিন্তু যেটা তুমি প্রথমেই প্রশ্ন করছিলে যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেটা নয়। তার কারণ সাম্প্রতিক সময় দেখা গেছে যে যখনই কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন পলিসি নিয়ে আসা হয়েছে, সেই পলিসি নিয়ে কিছু কিছু জায়গায় সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর অবশ্যই বিশ্বভারতীর প্রসঙ্গ নিয়েও বিশ্বভারতীকেও এক হাত নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য। ধন্যবাদ সোমরাজ। বারবার কেন্দ্রীয় দল আসছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে রাজ্যে, এবং কেন্দ্র একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, পাশাপাশি বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র এই রাজ্যে, তা নিয়েও আজ সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অষ্টডিম্ব ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। কমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, গ্রামের লড়াই। তার আগে আবাস 100 দিন থেকে মিড ডে মিলের মতো একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যের জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রের প্রতিনিধি দল। মঙ্গলবার মালদার প্রশাসনিক সভা থেকে এর বিরোধিতায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অষ্টডিম্ব ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি, কটা টিম যায়? কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তুলে এদিন সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রীয় শাসক দলটা কেন এত হিংসুকুটে? আমাদের এখানে 30% মাইনরিটি পপুলেশন আছে,
তো সেটা তো তাদের অপরাধ নয়। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের স্কলারশিপ অনেক বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। আসছে পঞ্চায়েত ভোট, তার আগে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন মমতা। নিউজ 18 বাংলা। জমি বিতর্ক, একদিকে অমর্ত্য সেন, আরেকদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 13 ডেসিমেল নিয়ে সমস্যা। এই 13 গেরো কি ইচ্ছাকৃত? নথি প্রকাশ্যে আসার পর এই প্রশ্ন উঠছে। প্রতীচী অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি। এই বাড়ির জমি নিয়েই অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত তুঙ্গে। সংঘাতের কেন্দ্রে 13 ডেসিমেল জমি। বিশ্বভারতীর দাবি এই 13 ডেসিমেল জমি দখল করেছেন অমর্ত্য সেন। কিন্তু অনেকেরই প্রশ্ন, এই 13 গেরো ইচ্ছাকৃত নয় তো? প্রশ্নটা উঠছে কারণ সোমবার প্রতীচিতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে যে জমির নথি মুখ্যমন্ত্রী তুলে দেন, তাতে দেখা যাচ্ছে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে 1.38 একর জমি লিজ দেওয়া হয়েছিল। 2006 সালে সেই জমি অমর্ত্য সেনকে লিজ দেয় বিশ্বভারতী। বিশ্বভারতীর দাবি উত্তরাধিকার হিসেবেই এই জমি লিজ পেয়েছিলেন অমর্ত্য সেন। আবার বিশ্বভারতীর দাবি 1.38 একর নয়, অমর্ত্যকে 1.25 একর জমি লিজ দেওয়া হয়েছিল, অর্থাৎ আগের থেকে 13 ডেসিমেল কম। যে নথিপত্র মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই নথিপত্রটা ভুল এই কারণে, সেই নথিপত্র কিন্তু তার বাবার নামে নথিপত্র, অর্থাৎ আশুতোষ সেন। গতকাল মুখ্যমন্ত্রী যে সমস্ত নথিপত্র দেখিয়েছেন তাতে কোথাও অমর্ত্য সেনের নাম আছে? নেই। এখানে অমর্ত্য সেন আশুতোষ সেনের উত্তরাধিকার হিসেবে ওই জমিটা লিজ পেয়েছিলেন। আর এখানেই প্রশ্ন, আইন অনুযায়ী উত্তরাধিকার হিসেবে 1.38 একর জমি লিজে পাওয়ার কথা অমর্ত্যর, কিন্তু অমর্ত্যকে কেন 1.25 একর জমি লিজ দেয় বিশ্বভারতী? অমর্ত্যকে লিজ দেওয়ার সময় জমি কমে গেল কিভাবে? ইচ্ছাকৃতভাবে কি 13 ডেসিমেল কম জমি অমর্ত্যকে লিজ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ? অমর্ত্য সেনের তরফে জমির মাপ দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বভারতী ভুল করলে বা অমর্ত্য সেনের তরফে ভুল হলেও তো জমি দখলের অভিযোগ ওঠার কথা নয়। তাহলে কেন জমি ফেরত চেয়ে অমর্ত্য সেনকে হুমকি চিঠি বিশ্বভারতীর? 100 বছর পায়, তখন আমি কি কতটা বিবেচ্য করে জমি নিয়ে কি করা যায় এবং কার জমি, এসব প্রশ্ন খুব আমার মাথায় 7 বছর মাথায় ঘুরছিল, এমনটা বলতে পারছি না। 2006 সালে বিশ্বভারতীর করা ভুল ধামাচাপা দিতেই কি এখন অমর্ত্য সেনের উপর চাপ দেওয়া হচ্ছে? নিউজ 18 বাংলা। চেনেন কিনা কিংবা তার নামে যে অভিযোগ করছে কুন্তল ঘোষ, সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলে তিনি কুন্তল ঘোষকে চেনেন, কিন্তু কুন্তল ঘোষ যা কিছু করছেন সেটা ষড়যন্ত্র মাত্র এবং তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। তারপরে তাপস মণ্ডল ছিলেন, আমরা তাপস মণ্ডলকে যখন জিজ্ঞাসা করলাম, তাপস মণ্ডল বললেন ইডির আধিকারিকেরা তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন তাপস মণ্ডলকে নাকি জানিয়েছিল যে তার জেলার ছেলে যেহেতু গোপাল দলপতি। একদমই শঙ্কু, তুমি যেরকমটা বলছো, ইডি দফতরে ঢোকার মুখে গোপাল দলপতির কি বক্তব্য একবার শুনে নি শঙ্কু, তারপর তোমার কাছে আসছে। আপনার নাম কেন জড়িয়েছে জানি না, আমি গিয়ে বলবো, সেই জন্য তো আসলাম আমি। আপনি টাকা নিয়ে কোথায় কোথায় পৌঁছান? ভুল মিথ্যে কথা। আপনি কিভাবে চিনলেন কুন্তলকে? 15 কোটি টাকা দিয়েছেন। কুন্তলকে কিভাবে চিনলেন? ঠিক আছে, পরে চলুন চলুন। তাপস দাঁড়িয়ে গেছে তো। কোনো টাকার খবর নেই, মিথ্যে কথা, মিথ্যে কথা, টাকার কোনো প্রশ্ন নেই। শঙ্কু, তাপস মণ্ডল তো সঙ্গে ছিলেন নাকি? তাপস মণ্ডল সঙ্গে ছিলেন। আমরা তাপস মণ্ডলকেও জিজ্ঞাসা করেছিলাম, তাপস মণ্ডল যেটা বললেন, ইডির আধিকারিকরা তাপস মণ্ডলকে নাকি বলেছিল যেহেতু তার জেলার ছেলে, যেহেতু চেনে এই গোপাল দলপতিকে, তাকে যাতে কোনোভাবে হাজির করানো যায়। তো তাপস মণ্ডল বললেন যে 28 তারিখে কোন একটা অনুষ্ঠানে মেদিনীপুরে দেখা হয়েছিল গোপাল দলপতির সঙ্গে, তখন তাপস মণ্ডল তাকে সাজেশন দিয়েছিল যে ইডির সঙ্গে দেখা করবার জন্য। তার জন্য কিন্তু গোপাল দলপতি গতকাল ফোন করেছিলেন এবং আজকে তাপস মণ্ডল
মণ্ডলের সঙ্গে এসেছেন। তবে তাপস মণ্ডল আরেকটি জিনিস জানায় যে কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল তাপস মণ্ডল গোপাল দলপতির, কারণ গোপাল দলপতি দুটো স্কুল সার্ভিসের ক্যান্ডিডেট ছিল। অর্থাৎ এই যে স্কুল সার্ভিসের শিক্ষকের চাকরি যে টাকা দিয়ে করানো হয় সেটা কিন্তু এই তাপস মণ্ডলের নলেজেও রয়েছে এবং গোপাল দলপতির নলেজেও রয়েছে। যখন আমরা তাপস মণ্ডলকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো জানতেন এই বিষয়টা, তখন তাপস মণ্ডল কিন্তু রেগে যান এবং তিনি বলেন কেন আমাকে ফাঁসাচ্ছেন। একদমই, অনেক ধন্যবাদ শঙ্কু। কি বললেন তাপস মণ্ডল শুনেনি সরাসরি। তদন্তকারী সংস্থা আমাকে বলেছে যেহেতু আপনার জেলার লোক আপনি একটু দেখুন। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মেদিনীপুরে 28 তারিখে, ওর খোঁজ খবর নিয়ে ওকে পেয়েছি, ওকে বলেছি তুমি দেখা করো, আজকে নিয়ে এসেছি। 15 কোটি টাকা নিয়েছে। দেখুন এই ব্যাপারটা ও প্রমাণ করবে কাকে দিয়েছে কি করেছে। আমার ছাত্রছাত্রীদের কিছু টাকা পয়সা তো ওই কালেকশন করে দিয়েছে, এবার সেটা তো আমি আগেই জানিয়েছি, তো সেটা ও ওকে জিজ্ঞাসাবাদে ও কি বলবে। ওর ক্যান্ডিডেট দু একটা ছিল সেই জন্যই পরিচয় করিয়েছিলাম, এটা বহুবার বলেছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অখুশি বিচারপতি। অপসারিত সিবিআই এর তদন্তকারী অফিসার, ঠিক কোন জায়গা থেকে সিবিআই তদন্তকারী অফিসারকে সরিয়ে দিলেন বিচারপতি জানাবে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব শোনা যাচ্ছে? অর্ণব, ঠিক কোন জায়গা থেকে সিবিআই অফিসারকে সরিয়ে দেওয়া হলো, ঠিক কোন জায়গায় অখুশি বিচারপতি? বড় খবর, কলকাতা হাইকোর্টের নজরদারিতে রাজ্যের এত বড় একটা নিয়োগ দুর্নীতি যেটা আদালত মনে করছে তার তদন্ত করছে সিবিআই সিট। সেই সিটের কাজে এর আগেও বারবার অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে নতুন করে প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি মামলা, এই প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি সেটা সব থেকে বড় দুর্নীতি বলে বিচার। বীরভূম থেকে ডিটোনেটর উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত মুমতাজ আলী গ্রেপ্তার। 30শে জুন 2022 বীরভূমের মোহাম্মদ বাজারে উদ্ধার হয় প্রায় 81,000 বৈদ্যুতিন ডিটোনেটর। রাজ্য পুলিশের এসটিএফ বিপুল এই বিস্ফোরক উদ্ধার করে, গ্রেফতার করা হয় 3 জনকে। এই ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ। তারাই সোমবার হাওড়া থেকে গ্রেফতার করে মূল অভিযুক্ত মুমতাজ আলী ওরফে রিন্টুকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিন্টুই বৈদ্যুতিন ডিটোনেটর সাপ্লাই চক্রের মাথা। বৈদ্যুতিন ডিটোনেটর তৈরি এবং বিক্রির অভিযোগ মুমতাজের বিরুদ্ধে। এনআইএ সূত্রে খবর, বীরভূম এবং ঝাড়খণ্ডে তার বৈদ্যুতিন ডিটোনেটর তৈরির কারখানা আছে। বীরভূম সহ বিভিন্ন জায়গায় ডিটোনেটর সাপ্লাই করত মুমতাজ। পজিশন থেকে যখন রিকভারি হয়েছিল ক্যারিয়ার হিসেবে তখন ওই জায়গাটায় ছিল, সেখানে ওর নাম এসছে এবং যে বাকি 2-3 জন যারা অ্যারেস্ট হয়ে আছে তারা বেলে আছে, তাদেরও ইনভেস্টিগেশন এখন পার্ট চলছে। 10 দিনের পিসি অ্যালাউ করেছে কোর্ট। বৈদ্যুতিন ডিটোনেটর অত্যাধুনিক বিস্ফোরক, দূর থেকে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো যায়। এনআইএ সূত্রে খবর, প্রায় 10 বছর ধরে বৈদ্যুতিন ডিটোনেটরের কারবারে যুক্ত মুমতাজ। কিভাবে সবার আড়ালে এত বছর ধরে এই কারবার চালাচ্ছিল মুমতাজ? কোথায় কোথায় এই বিস্ফোরক সাপ্লাই করা হয়েছে? এই সব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে এনআইএর তদন্তকারীরা। এই সমস্ত গোডাউন এবং বিভিন্ন জায়গায় মুমতাজের যে কারখানা ছিল সেগুলি চলছিল কিভাবে, তার লাইসেন্স কে দিচ্ছিল, সেই সমস্ত উত্তরের খোঁজে এনআইএর তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সুরাজ প্রসাদের সঙ্গে অর্পিতা হাজরা, রিপোর্ট, নিউজ 18 বাংলা, কলকাতা। খবর এই মুহূর্তে নিবেদন করছে पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। प्रथम पुरस्कार 2.5 कोटी ग्यारंटी। খবর এই মুহূর্তে নিবেদন করলো पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। प्रथम पुरस्कार 2.5 कोटी गारंटी। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम? मेरा नहीं, SRMB रियल एज स्टील का।
নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। তার যিনি তদন্তকারী অফিসার, যিনি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিআইজি নেতৃত্বে যেটা তৈরি করেছে হাইকোর্ট, তার অন্যতম পার্ট, সেই তদন্তকারী অফিসারের কাজে তিনি তীব্র ক্ষুব্ধ। এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত ভরা এজলাসে কার্যত তারস্য তিনি বলেন তিনি আইনজীবীর উদ্দেশ্যে তিনি তার জীবদ্দশায় এমন অযোগ্য অফিসার একটাও দেখেননি। এবং শুধু তাই নয়, তিনি যে এত এত গুরুত্বপূর্ণ একটা তদন্ত মামলা যে তদন্ত করছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেখানে এতটা ইররেসপন্সিবল এবং যে ধরনের কাজ করছে, ইনএফিসিয়েন্সি হিসেবে কাজ করছে, তা আদালত কখনো বরদাস্ত করতে পারে না। এবং তিনি এই মুহূর্তে এখনই নির্দেশ দিচ্ছেন যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তিনি তদন্তকারী অফিসার ছিলেন, সেখান থেকে তিনি রিমুভ হচ্ছেন আদালতের নির্দেশে। পাশাপাশি তার রিমুভ হওয়া মানি সিটের অন্যতম সদস্য সরে গেল আদালতের নির্দেশে। সিটের কাজে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিটের যে সদস্য সেটা আবারও নতুন করে পরিবর্তন হবে। তার জন্য দুপুর 2টোর মধ্যে সিবিআই তিনি ডিআইজি রয়েছেন অশ্বিন সেনভি, তার কাছে তিনি নির্দেশ বা বার্তা পাঠালেন। দুপুর 2টোর মধ্যে 3 জন বিকল্প অফিসারের নাম সিবিআইকে দিতে হবে, যারা এই কাজটা তার সমকক্ষ বা তার ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার হবেন। সেই নাম পাওয়ার পর তিনি বিবেচনা করবেন কাকে ওই তদন্তকারী অফিসার করতে হয়। কিন্তু সবথেকে বড় বিষয়, নিয়োগ দুর্নীতি মামলা এসএসসি প্রাথমিক, এই নিয়োগ দুর্নীতি মামলায় বারবার সিবিআইয়ের কাজে আদালত অসন্তুষ্ট হচ্ছে। এর আগে একবার তুমি জানো ডিআইজি অশ্বিন সেনভি তাকে উত্তর ভারত থেকে বিচারপতি নিয়ে এসছেন কলকাতায় শুধুমাত্র নিয়োগ দুর্নীতি মামলা মনিটরিং করার জন্য। এই নতুন ডিআইজি নেতৃত্ব যে সিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করছে, সেই তদন্ত একাধিক ফাঁকফোকর এবং বিচারপতি সেখানেই ক্ষুব্ধ এবং একজন তদন্তকারী অফিসার সিবিআই যুক্তি ছিল একদমই অর্ণব, অনেক ধন্যবাদ। মিড ডে মিল, তাতে এর আগে আমরা দেখেছি টিকটিকি মিলেছে, সাপ মিলেছে, এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল 800। এমনই ছবি চন্দ্রকোনার কুয়াপুর পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ইডি দফতরে গোপাল দলপতি, তাপস মণ্ডলের সঙ্গে ইডি দফতরে এলেন অবশেষে গোপাল দলপতি। গতকালই ইডি দফতরে ফোন করেন গোপাল। কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত গোপাল দলপতি এবং ইডি দফতরে তিনি এসেছেন? শঙ্কু রয়েছেন আমাদের সঙ্গে, শঙ্কু জানাবে। শঙ্কু, দেখো, আজকে খানিকক্ষণ আগে গোপাল দলপতি এবং সঙ্গে তাপস মণ্ডল দুজন মিলে একই গাড়িতে করে আসেন এবং তা এখান থেকে উঠে সোজা চলে যান ইডি অফিসে। কিন্তু তার মধ্যে আমরা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কুন্তল ঘোষকে চেনেন কিনা, কিংবা তার নামে যে অভিযোগ করছে কুন্তল ঘোষ সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি কুন্তল ঘোষকে চেনেন, কিন্তু কুন্তল ঘোষ যা কিছু করছেন সেটা ষড়যন্ত্র মাত্র এবং তার সঙ্গে কোনো আর্থিক নিবেদন করছে। বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা সমস্ত সম্মান নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। জমি বিতর্কে নয়া মোড়, 13 গেরো কি ইচ্ছাকৃত?